আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তুফান মুভি নিয়ে 5টি তুফানি থিওরি। সো কোনো সময় নষ্ট না করে লেটস স্টার্ট। নাম্বার 5, লাগে উড়াধুরা গানটি তুফান মুভিতে নেই। এই ব্যাপারটা আপনার মেনে নিতে একটু কষ্ট হলেও আমার ধারণা যে এই গানটির সাথে মুভির স্টোরির কোনো সম্পর্ক নেই, বরং গানটা দেখানো হবে মুভির একদম শেষে যখন এন্ড ক্রেডিটস রোল করে তখন। এটা আসলে খুব পপুলার একটা ট্রেন্ড। অ্যান্ড এর আগে শাকিব খানেরই শিকারি মুভির শেষে হারাবো তোকে এবং নবাব মুভির শেষে 16 আনা গানটি এভাবেই ছিল। ওই গানগুলো দেখে আসলে বোঝার উপায় ছিল না, কিন্তু লাগে উড়াধুরা গানের মধ্যে শাকিব খানের ডিফারেন্ট লুক, প্রীতম হাসান এবং শেষের দিকে রায়হান রাফির কেমিও দেখে আমি মোটামুটি শিওর যে এই গানটিও এন্ড ক্রেডিটেই থাকবে এবং মুভির একদম শেষে থাকবে। আর যদি মুভির মূল গল্পের সাথে এর সম্পর্ক থাকেও, মুভিতে আমরা গানটির একটি ডিফারেন্ট ভার্সন দেখতে পাবো, যা আমরা অনেক বলিউডের মুভির ক্ষেত্রেই সাধারণত দেখতে পাই। নাম্বার 4, শাকিব খানের শেডি ক্যারেক্টার। তুফান মুভির গান এবং টিজ দেখার পর একটা আইডিয়া তো মোটামুটি শক্ত যে এখানে তিনি তার চিরপরিচিত কোনো হিরোর রোল প্লে করছেন না। এখানে তার রোলটা হতে পারে অ্যান্টি হিরো কিংবা একদমই একটি নেগেটিভ ক্যারেক্টারের, যেমন আমরা অ্যানিমেলের ক্ষেত্রে রণবীর কাপুরের দেখেছি। সো এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা শাকিব খানকে সম্পূর্ণ নতুনভাবে স্ক্রিনে এই মুভিতে দেখতে পাবো। তাই যারা শাকিব খানের ফ্যান আছি তাদেরকে বলবো যে একটু মানসিক প্রস্তুতি ওইভাবে রাখতে, কেননা একদম ডিফারেন্ট অ্যাভাটারে এমন একটা ক্যারেক্টার অ্যাকসেপ্ট করতে আপনার একটু সময় লাগতে পারে। কিন্তু নির্মাতা রায়হান রাফির উপর আমার এতটুকু ভরসাও আছে যে তিনি এই ব্যাপারে কোনো চেষ্টার কমতি রাখবেন না। নাম্বার 3, 80-র দশকের পটভূমি এবং পলিটিক্যাল রেফারেন্স। মুভিতে শাকিব খানের লুক, কস্টিউমস, মুভির সেট এবং পুরো অ্যাস্থেটিক থেকেই এতদিনে আমরা অনেকেই বুঝে গেছি যে এই মুভির পটভূমি 80-র দশককে কেন্দ্র করে। তবে মুভিতে 80-র দশকের পলিটিক্যাল রেফারেন্সটাকে কিভাবে আমাদের সামনে দেখানো হবে তা নিয়ে আমার একটু ইন্টারেস্ট আছে, কেননা মুভির প্রমোশনাল ম্যাটেরিয়ালে আমরা অলরেডি তুফানকে দেখতে পারি যে সে পলিটিক্সে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে। সো ওই সময় রাজনৈতিক বিষয়গুলোকে কিভাবে স্ক্রিনে আমাদের সামনে দেখানো হবে তা আমি দেখার জন্য অপেক্ষা করছি। এবং আমার মনে হচ্ছে যে মুভির গল্পে ওই সময়ের অনেক হেভি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। নাম্বার 2, ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস। এই থিওরিটা আসলে অনেক বেশি ক্রেজি, কিন্তু আগে আমার কথা শুনুন, তারপর অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন। তুফানের টিজ বা এর গান শুনে অবশ্যই এর গল্পকে ফিকশনাল মনে হতেই পারে, কিন্তু রায়হান রাফির ট্র্যাক রেকর্ড বা তার ফিল্মোগ্রাফির দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে উনি রিয়েল লাইফ ইভেন্টস থেকে তার মুভিতে ইন্সপিরেশন নিতে খুব বেশি পছন্দ করেন। এমনকি রায়হান রাফি হিট সব মুভি যেমন সুরঙ্গ, পরাণ কিংবা জানোয়ার, এই সবগুলোতেই রিয়েল লাইফ ইভেন্টের ইন্সপিরেশন কিন্তু ছিল। যদিও সেই মুভিগুলোর প্রোমো বা ট্রেলার দেখেই দর্শক তা বুঝে গিয়েছিল এবং হলে গিয়ে আমরা জাস্ট 2-4 মিলিয়েছি। কিন্তু তুফানের ক্ষেত্রে গেমটা ডিফারেন্ট। দেখুন, সুরঙ্গ, পরাণ কিংবা জানোয়ার, এই ঘটনাগুলো যে ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড, সেই ইভেন্টগুলো কিন্তু গত 1 দশকের মধ্যেই হয়েছে, হাইয়েস্ট 15 বছর, যে কারণে আমরা ওই ইভেন্টগুলোর ব্যাপারে অবগত এবং মুভিতে এক্স্যাক্টলি কোন ইভেন্ট থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে তা আমরা খুব সহজেই ধরতে পেরেছি। কিন্তু তুফানের পটভূমি তো 80-র দশকে, আর 80-র দশকের কয়টা ঘটনাই বা আমরা জানি, আর জানলেও অনেক ইতিহাসই আমাদের কাছে বিকৃত করে প্রেজেন্ট করা হয়েছে। তাই ঘটনাবহুল 80-র দশক থেকে রায়হান রাফি কতটা ইন্সপিরেশন নিয়েছেন তা না হয় আমরা মুভি দেখার পরেই বুঝতে পারবো, কিন্তু এই থিওরিটা ফেলে দেওয়ার মতো না। নাম্বার 1, নিশোর ক্যামিও। এই সুপার ডুপার ক্রেজি থিওরির চান্সটা আসলে 50-50। এখন আপনি বলতে পারেন যে ভাই, সব কিছু ঘটার চান্সই তো 50-50। এই ব্যাপারে অবশ্যই আপনি ভুল না, কিন্তু এই 50-50 ব্যাপারটাকে আমি একটু আপনার কাছে এক্সপ্লেন করতে চাই। প্রথমে মুভিতে নিশোর ক্যামিও না থাকার কথাটাই বলা যাক। শাকিব খান এবং নিশো দুজনেই আমাদের ইন্ডাস্ট্রির বড় তারকা এবং তুফান মুভিতে অলরেডি সাপোর্টিং অ্যাক্টর হিসেবে চঞ্চল চৌধুরীর মতো শক্তিমান অভিনেতারা আছেন। সো এখানে আরেক বড় তারকা নিশোকে না নিয়ে রায়হান রাফি একটা সেফ গেম খেলতে পারেন, কারণ তাকে নিলেই 2 তারকার ফ্যান বেজের মধ্যে মুভিতে তাদের পারফরমেন্স বা তাদের ইম্প্যাক্ট নিয়ে একটা ক্ল্যাশ লাগতে পারে, যা কখনোই কাম্য নয় বাই দ্য ওয়ে। তাই সব থেকে সেফেস্ট পথে হাঁটতে চাইলে রায়হান রাফি শাকিব খানের মুভি শাকিবকে নিয়েই রাখবেন, কোনো এক্সট্রা রিস্ক নেবেন না। এবার বলি নিশোর ক্যামিও হওয়ার কিছু সম্ভাব্য দিক। দেখুন, শাকিব খান বাংলাদেশের সিনেমা হলগুলোতে টর্নেডো, তুফান, ভূমিকম্প আনতে যে সক্ষম, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই। কিন্তু পরিচালক রায়হান রাফি যদি একটু বাণিজ্যিকভাবে চিন্তা করেন এবং তিনি চান যে সিনেমা হলে সুনামিও বয়ে যাক, তাহলে তিনি নিশোর একটা ক্যামিও রাখার কথা চিন্তা করতেই পারেন। তাছাড়া রায়হান রাফির বিগেস্ট হিট সুরঙ্গতেও কিন্তু নিশো ছিল। সো তিনি তার লাকি চার্মকে তার এত বড় একটা প্রজেক্টে রাখতেই পারেন। আর এই কাজটি করে তিনি যদি একই মুভি দেখার জন্য শাকিব খানের ফ্যান বেজ এবং নিশোর ফ্যান বেজকে আকর্ষণ করতে পারেন, তাহলে তো এতে দোষের কিছু নেই। সো এই ছিল তুফান নিয়ে আমার 5টি তুফানি থিওরি।
একটা ব্যাপার প্লিজ মনে রাখবেন যে এই সবগুলোই থিওরি এবং এটি মিলতেও পারে নাও মিলতে পারে। এই থিওরিগুলোর একটাও যদি মিলে যায় তাহলে আমি আমার নিজের উপর খুশি হব যে কিছু ব্যাপার আমি ধরতে পেরেছি। আর যদি কোনো থিওরি না মিলে তাও কিন্তু আমি খুশি হব, কেননা তখন মুভি দেখার এক্সপিরিয়েন্সটি আমার কাছে আরও নতুন, আরও আনপ্রেডিক্টেবল হবে। সো আমার জন্য দুইভাবে এটা একটা উইন উইন সিচুয়েশন। তুফান নিয়ে আপনার কোনো থিওরি থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার থিওরিগুলো নিয়ে কোনো মতামত থাকলে তাও প্লিজ আমাকে জানাবেন। আপনাদের সাপোর্ট থাকলে এরকম ভিডিও আমি আরও বানাবো ইনশাল্লাহ। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।